বাবর আমাদের ভারতবর্ষের লোক ছিলেন না, তিনি ভারতবর্ষের বাইরের লোক ছিলেন। সেই সময় ভারতবর্ষের যিনি সম্রাট ছিলেন ইব্রাহিম লোদি, সেই ইব্রাহিম লোদিকে বাবর ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন। তার জন্য তাকে আগ্রাসী বাবর বলা হয়। তিনি ভারতবর্ষকে দখল করার উদ্দেশ্য নিয়ে যখন ভারতবর্ষে আক্রমণ করলেন, কিছুদিনের মধ্যেই তিনার এত শক্তি ছিল, মহান আল্লাহ তাআলা তাকে এত শক্তি দিয়েছিলেন যে তিনি ভারতের সেই সময়কার সম্রাট ইব্রাহিম লোদিকে পরাস্ত করে তিনি ভারত সম্রাট হলেন। মুঘলদের মধ্যে অন্যতম সম্রাট বলা যেতে পারে। অনেক সম্রাট ছিলেন, তার মধ্যে আওরঙ্গজেবের তো কোনো তুলনাই হয় না। তিনি সবসময় টুপি সেলাই করেছেন ভারতের সম্রাট হয়ে। এই যে আমাদের নবী সাহেবের সুন্নত রাখা আর মাথায় টুপি দেওয়া, গোল টুপি, উনি সেলাই করতেন একটা ভারতের সম্রাট আওরঙ্গজেব। তো ইতিহাস বলতে গেলে তো আপনার 2-4 ঘন্টাতে ইতিহাসের মুঘল সম্রাটদের কাহিনী, বাবর, শাহজাহান, হুমায়ুন, অনেক ইতিহাস মুঘলদের আছে। যেহেতু বাবরি নিয়ে আজকে গোটা দেশ চর্চা হচ্ছে, গোটা বিশ্বে চর্চা হচ্ছে, এই বাবরি মসজিদের চর্চা হওয়ার একটাই কারণ, বাবরি মসজিদটা 33 বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। সেই বাবরি ট্রাস্ট তারা আইনের আশ্রয় গিয়েছিল। একদম এই আমাদের বহরমপুরের মতো নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট হয়ে, কলকাতার হাইকোর্টের মতো কোর্ট হয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের মামলাটা গেছিল। এই যে মকরমপুর গ্রামে আজকে যে আবেগ, ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি, এইরকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল। আফগানিস্তান, শ্রীলঙ্কা, পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলাদেশ, এসব নিয়ে বিরাট বড় আকারের একটা ভারতবর্ষ ছিল। মুঘল সম্রাটদের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে, কোনো মুঘল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে এক শ্রেণীর হিন্দুরা ইতিহাসের পাতায় তাকে আগ্রাসী বাবর, ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে, একইভাবে যদি আমরা 190 বছরের ব্রিটিশ ভারতবর্ষে যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে মাত্র 52 জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছিল। 1885 খ্রিস্টাব্দে যখন মাত্র 72 জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হলো, তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভাণ্ডার বা তারা ওই 72 জন ভারতবাসীকে পাগল বলেছিল। ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ, এত সামরিক শক্তি, এত অস্ত্রশস্ত্র, আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের 72 জন পাগল। কিন্তু বাস্তবে কি হয়েছিল?
তাদের ৭২ জনের সেই নিষ্ঠা, তাদের ন্যায়পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা ৭২ জন থেকে শুরু করেছিল। ধীরে ধীরে জাতীয় কংগ্রেস 1885 ওদিকে 15 বছর আর 1942 ভারত ছাড়ো আন্দোলন শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে। পরিশেষে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষের আজাদি মিলল। আমরা যে ভোটের গরম দেখাই কিছু মানুষকে, যারা ভোটে দাঁড়ায় তাদেরকে কিছু মানুষ দেখবেন প্রায় বলে ভোট আসুক তারপরে তোমাকে দেখাবো। এই ভোটটা কিন্তু ভারতবর্ষের ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতা লাভ করেছিল। সেটা হয়েছিল 1947 সালের 15 আগস্ট। কিন্তু সেই সময় এই মুর্শিদাবাদ, মালদার একটা অংশ, নদিয়ার একটা অংশ কিন্তু আমাদের ভারতের সঙ্গে ছিল না। ভারতের যে তেরঙ্গা জাতীয় পতাকা প্রায় 2.5 দিন এখানে ছিল না। এখানে পাকিস্তানের পতাকা পথ করে উড়িয়ে দিয়েছিল। সেই সময় আমাদের যারা পূর্বসূরি, অর্থাৎ এই মুর্শিদাবাদে সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন, উপযুক্ত ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, জ্ঞানী ছিলেন, তারা বলেছিল কোথায় মুর্শিদাবাদ, কোথায় নদিয়া, কোথায় মালদা, আর কোথায় পশ্চিম পাকিস্তানের করাচি, রাউরকেল্লা, আমরা ওখানে যাব না, আমরা ভারতবর্ষেই থাকব। তাই 2.5 দিন পরে 18 আগস্ট ভোরবেলায় ভারতের তেরঙ্গা পতাকায় মুর্শিদাবাদ সহ নদিয়া মালদাতে উড়েছিল। অর্থাৎ আমরা তার জন্য ভারতবর্ষ, তার অঙ্গরাজ্য পশ্চিম বাংলা। সেই সময় বাংলার জনসংখ্যা 5 কোটিও ছিল না।